ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদির চিকিৎসা সিঙ্গাপুরে সফল না হওয়ায় উনি যখন এসেছিলেন তখন খুবই ক্রিটিক্যাল ছিলেন। আমাদের যে সাধারণ স্কেলে যে মূল্যায়ন সেটা অনুযায়ী তখন ওনার জিসিএস স্কোর ছিল ৩। বলা ভালো যে এখানে আসলে এই কথাটা মেনশন করে যাই আমরা যে বুলেট ইনজুরিটা আসলে একদিক দিয়ে ঢুকে আরেক দিক দিয়ে বেরিয়ে গেছে। কিছুতেই থামছে না ওসমান হাদিকে গুলি করার রহস্য, একে একে বেরিয়ে আসছে তলের বিড়াল। এই মুহূর্তে বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে বেশি আলোচনায় এই বিষয়টি। ইতোমধ্যেই ওসমান হাদিকে নিয়ে বিভিন্ন গুঞ্জন ছড়াচ্ছে মিডিয়াগুলোতে। অনেক মিডিয়া ইতোমধ্যেই দাবি করছেন ওসমান হাদি মারা গিয়েছেন। তবে দর্শক এইমাত্র এই বিষয়ে হাদিকে চিকিৎসা করা ডাক্তার লাইভে এসে সব পরিষ্কার করে দিলেন। আমাদের ওসমান হাদির চিকিৎসা নিয়ে হাজার হাজার নিউজ বাংলাদেশের পেপার পত্রিকা এবং সেলিব্রিটিরা শেয়ার করতেছেন। আমি আসলে জানি না এসব নিউজের সোর্স কি। তারা নিজেরাই যে কোনো একটা নাম দেয়, ওসমান হাদির ভাই অমুক তমুক বলেছে, কিন্তু আমার মনে হয় এরকম কেউ কিছু বলে নাই। আজকে দেখলাম নতুন আরেক গুজব, সেটা হলো ওসমান হাদির চিকিৎসা সিঙ্গাপুরে হচ্ছে না, এখানে নাকি চিকিৎসকরা ব্যর্থ হয়েছেন, সুতরাং তাকে যুক্তরাজ্যের লন্ডন না কোথায় নিতে হবে, এরকম কিছু নিউজ আসতেছে। আসলে এরকম কিন্তু কোনো কিছু এখানে কোনো আলোচনা হয়নি। খুবই হাস্যকর লাগে বাংলাদেশি হলুদ মিডিয়াগুলা, এরা মানে কি বলা হয়, তিলকে তাল করার ওস্তাদ। এই যে এখানে ওসমান হাদির চিকিৎসার জন্য এসেছে সিঙ্গাপুর জেনারেল হসপিটালে, এখানে ডক্টররা কখনোই বলে নাই যে আমরা ব্যর্থ, আপনারা অন্য কোথাও নিয়ে যান, অথবা ওসমান হাদির থেকে বা পরিবার থেকেও কেউ বলে নাই যে আমরা চিকিৎসার জন্য অন্য কোথাও নিতে চাই। সিঙ্গাপুর জেনারেল হসপিটালের মানে তারা কতটুকু পারে না পারে সেটা আসলে বলার কিছু নেই। আমাদের দরকার ওসমান হাদি সুস্থ হোক, এটা কিন্তু এখানে জানা উচিত যে সিঙ্গাপুর জেনারেল হসপিটাল কোন লেভেলের অপারেশন করে, আপনাদের তার একটা নমুনা দিচ্ছি। আজকে থেকে প্রায় 25 বছর আগে 2001 সালের দিকে, তখন টেকনোলজি তো আর অনেক পিছিয়ে ছিল। সেই সময়ে নেপাল থেকে আসা দুইটা বাচ্চা শিশু, গঙ্গা এবং যমুনা নামে দুই বোন, ওদের জন্মগতভাবে মাথা জোড়া লাগানো ছিল, এবং এই মাথা জোড়া লাগানো এতটাই কমপ্লেক্স ছিল যে তারা দুজনে কমন ব্লাড ভেসেল বা রক্তনালী শেয়ার করেছিল, যার ফলে এটা বলা হয়েছিল যে সবচেয়ে ঝুঁকিপূর্ণ অপারেশন। এবং সেই অপারেশন সিঙ্গাপুর জেনারেল হসপিটালের নিউরোসার্জারি বিভাগে সেই অপারেশন করেছে, এবং ডক্টরের ধারণা ছিল যে সেই অপারেশন করতে আনুমানিক 30 ঘন্টার মতো সময় লাগতে পারে, কিন্তু ইন্টারেস্টিংলি যে সেই অপারেশন করতে প্রায় 104 ঘন্টা সময় লেগেছিল। সোমবার দিন সকালে অপারেশন শুরু হয়েছিল, শুক্রবার দিন বিকাল 4টায় শেষ হয়েছিল। পুরো সপ্তাহ ধরে একটা অপারেশনে চলেছিল, তবু সেই অপারেশন সাকসেসফুল হয়েছিল এখানে, যেটাকে বলা হয় পৃথিবীর ইতিহাসে সবচেয়ে দীর্ঘতম অপারেশন, 104 ঘন্টা। একটু চিন্তা করে দেখেন। এবং সেই সময়ে এই অপারেশন করার জন্য যেসব টেকনোলজিগুলো দরকার ছিল, 3D প্রিন্টিং থেকে শুরু করে যেসব টেকনোলজিগুলো ইউজ করা, বা 3D স্ক্যানার, এরকম বেশ কিছু সবচেয়ে টপ লেভেলের যেসব টেকনোলজিগুলো দরকার ছিল, সেইগুলোও সিঙ্গাপুর জেনারেল হসপিটালে সেই সময়েই ছিল। আর সিঙ্গাপুরের এদের ধর্মই হলো এরকম যে পৃথিবীর যত বেস্ট টেকনোলজি শুরু হবে সর্বপ্রথমে তারা নিয়ে আসবে, এবং শুধু এমন এক দেশের না, 5টা টেকনোলজি আসলে 5 দেশের 5টাই তারা রিজার্ভ রাখবে। সুতরাং এখানে টেকনোলজির কোনো ইস্যু না, কোনো কিছু ইস্যু না। এখানে ডক্টররা কতটুকু কম্পিটেন্ট সেটা নিয়েও আসলে আমার মানে গর্ব করার বা করার কিছু নেই। যুক্তরাজ্যে বা যুক্তরাষ্ট্রে যেখানে ভালো চিকিৎসা হয় সেখানে ওসমান হাদিকে নেওয়া হোক, কোনো সমস্যা নেই, কিন্তু ব্যর্থ হলো, পারলো না, এরকম বলার মনে হয় আমার মতে তেমন কোনো সুযোগ নেই। কারণ এখানে আমার মনে হয় সব পৃথিবীর সবচেয়ে বেস্ট ট্রিটমেন্টের একটা ট্রিটমেন্ট সেন্টারেই তারা এসেছে। তারপরও ইউকে, আমেরিকা, ওই সব জায়গাতে ওয়ার বা যুদ্ধ রিলেটেড বেশ কিছু হসপিটাল আছে যারা এইসব জিনিসকে বেশি ডিল করে, সেসব জায়গাতে গিয়েও চেষ্টা করে যেতে পারে। অনেকে মালালা ইউসুফজাইকে রেফারেন্স হিসেবে দিয়েছেন। প্রত্যেকটা পেশেন্টই ইন্ডিভিজুয়াল এবং প্রত্যেকটা পেশেন্টই আলাদা, প্রত্যেকজনের রোগ আলাদা, তাদের রোগের ধরন আলাদা, সিভিয়ারিটি আলাদা, সুতরাং আউটকাম আলাদা হবে। সুতরাং হসপিটালের উপরে বা ব্যর্থতার উপরে দোষারোপ না করে ওসমান হাদির জন্য দোয়া করেন যেন সে সুস্থ হয় এবং তার সে রোগ মুক্ত হয়। এইগুলো নিয়ে গুজব, এগুলো ছড়িয়ে, এগুলো মিথ্যা প্রোপাগান্ডা ছড়িয়ে আসলে রোগীর জন্য তেমন কোনো উপকার হবে না। শুধুমাত্র যেটা হবে, কি বলে এটাকে, গুজব ছড়ানো হবে, যেটা গুজব না ছড়ানো। আমাদের বুলেট মারো, আমাদেরকে গুলি করো, আমরা কোনো বাধা আজকে মানবো না। তো তার পদে বসে থেকে লাভ, সে শুধু বসে আছে। সে দেখে যে মাংসে আলু কম হয়েছে না বেশি হয়েছে, সচিবালয় থেকে এদেরকে ঘাট ধরে বের করে দেন এবং সুষ্ঠু একটা নির্বাচন দিয়ে আপনারা দোহাই বিদায় হন। মাসুদকে সরে দিতে বলেন, মাসুদকে সরে দিতে। প্রতিনিধি হয়ে, জুলাইয়ের প্রতিনিধি হয়ে সেই ছাত্র উপদেষ্টারা আপনারা জানেন সঠিকভাবে কাজ করতে পারে নাই। ডক্টর ইউনূসকে বারবার বলা হয়েছে হাদি ভাইয়ের বিভিন্ন ভারতীয় নাম্বার থেকে তাকে হুমকি ধামকি দেওয়া হচ্ছে, কেন তাকে মানে নিরাপত্তা দেওয়া হয় নাই সরকার থেকে? সে তো একজন মানে ক্যান্ডিডেট ছিল, এমপি ইলেকশন করবে, সে স্বতন্ত্র ক্যান্ডিডেট ছিল।
সে যেভাবে হামলা করে, এবং আপনারা জানেন শাহবাগ থানায় একটা জিডিও করা হয়েছিল তার নিরাপত্তার জন্য, কিন্তু সেই পুলিশ কোনো ব্যবস্থা নেয় নাই। কেন নেয় নাই? না নেওয়ার কারণে আজকে হচ্ছে তার উপরে যে এই যে হামলা হলো, আপনারা জানেন আজকে তার উপরে হয়েছে, কালকে আমার উপরে হবে, পরশুদিন আরেকজনের উপরে। যে আমাদের, আপনি যদি বলেন যে 17 মাসে আমাদের যে প্রত্যাশা ছিল সেই প্রত্যাশার কিছুই পূরণ হয় নাই বলতে গেলে, ঠিক আছে। যে আওয়ামী লীগের বিচার হচ্ছে ফ্যাসিবাদী যারা দোষর আছে তাদেরকে বহিষ্কার করে তাদের হচ্ছে সম্পদের হিসাব নেওয়া, তারা 17 বছরের যে সাম্রাজ্য গড়ে উঠেছে সেই সাম্রাজ্যকে ভেঙে মানে ধসে দেওয়া, এবং যে ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা, যে ফ্যাসিবাদী অবকাঠামো, সেই অবকাঠামোগুলো ভেঙে মাটির সাথে গুড়িয়ে দেওয়া, সেগুলো কিছুই হয় নাই। আপনারা জানেন এখনো তারা বহাল তবিয়াতে বসে আছে। আর ডক্টর ইউনূসের কথা যদি বলেন, আমি বলবো আমরা জুলাইয়ে তাকে শুধুমাত্র তার হচ্ছে ফেসের কারণে এবং তার হচ্ছে একটা বিশ্বব্যাপী একটা নামের কারণে আমরা তাকে প্রধান উপদেষ্টা করেছিলাম, বা মানে তৎকালীন ছাত্র নেতারা তাকে চয়েস করেছিল। কিন্তু আপনি জানেন প্রধান উপদেষ্টা হওয়ার পরে সে একটা সাক্ষাৎকারে বলেছিল যে আমি শুধু জেনেছি, আমাকে ফোন করে বলা হয়েছে যে আপনি প্রধান উপদেষ্টা, কিন্তু ওই মন্ত্রী পরিষদে বা উপদেষ্টা পরিষদে কারা থাকবে কারা না থাকবে এটা কারা সিলেকশন করেছে একমাত্র উপরওয়ালা জানে। এটা কিন্তু আজ পর্যন্ত ফাঁস হয় নাই কারা সিলেকশন করেছে। সো আমরা এটা নিয়ে বলতে পারছি না। এজন্যই মানে সরকারের কাছে আবার বিনীত অনুরোধ করছি, আপনারা যারা এখনো ফ্যাসিবাদী যারা দোষর আছে তাদেরকে অনতিবিলম্বে মানে এই থেকে মন্ত্রণালয় থেকে, উপদেষ্টা পরিষদ থেকে এবং হচ্ছে আপনার সচিবালয় থেকে এদেরকে ঘাট ধরে বের করে দেন এবং সুষ্ঠু একটা নির্বাচন দিয়ে আপনারা দোহাই বিদায় হন। আপনাদেরকে আর আমরা চাই না। আসলে তাদের দায় যদি বর্ণনা করতে হয় সেক্ষেত্রে আমি বলবো যে এই রাষ্ট্রের হচ্ছে 5ই আগস্টের পরে যে আইন শৃঙ্খলার যে ভঙ্গুর পরিস্থিতি, সেই পরিস্থিতিকে সামাল দিতে হচ্ছে স্বরাষ্ট্র উপদেষ্টা সম্পূর্ণভাবে ব্যর্থ। আমরা অনতিবিলম্বে তার পদত্যাগ দাবি করছি। একই সাথে আমাদের হচ্ছে জুলাইয়ের সম্মুখ সারির যোদ্ধা শরীফ ওসমান বিন হাদি ভাইয়ের উপরে যারা যে সন্ত্রাসীরা গুলি করেছে, আপনারা জানেন ইতিমধ্যে তারা অলরেডি ডিটেক্ট হয়েছে। যারা গুলি করার চেষ্টা করেছে এটা হচ্ছে জাতির সামনে পরিষ্কার। তাদেরকে যে গুলি করার এখন পর্যন্ত 72 ঘন্টা অলরেডি পার হয়ে গেছে, প্রায় 3 দিন কাছাকাছি চলে গেছে, এখন পর্যন্ত যে তারা হচ্ছে গ্রেপ্তার হয় নাই কেন? এই জন্য সম্পূর্ণ দায়ভার হচ্ছে স্বরাষ্ট্র উপদেষ্টা, কারণ তার মন্ত্রণালয়ের অধীন হচ্ছে দেশের আইন শৃঙ্খলার পরিস্থিতি নিয়ন্ত্রণকারী যে বাহিনীগুলো আছে সেটা শুধুমাত্র তার অধীনে। কিন্তু সে কিন্তু পুরোপুরি মানে 5ই আগস্টের পরে পুরোপুরি আইন শৃঙ্খলা আপনার করতে হচ্ছে সম্পূর্ণ ব্যর্থ। আমরা তার এখানে যে দায়, সেই দায়কে আমরা বড় করেই দেখছি। সে কিভাবে মানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হচ্ছে এখনো জানেন আপনারা ফ্যাসিস্টের দোষরগুলো হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীতে বসে আছে, কিন্তু কারা কারা সেই ফ্যাসিস্টের দোষর এগুলা কিন্তু আমরা বিভিন্ন মাধ্যমে আমরা তুলে ধরার চেষ্টা করি।